হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিও শুরু করবার আগেই তোমাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকের আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, বোর্ডে টপিকের নামটা লেখা আছে। পি ব্লক এলিমেন্টের গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন। হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে আমরা যেরকম অন্যান্য গ্রুপের ক্ষেত্রে কিছু বিষয় বিস্তারিত আলোচনা করেছি, আবার কিছু বিষয় আমরা বিশেষ কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম প্রশ্ন উত্তর আকারে। গ্রুপ 17-এর ক্ষেত্রেও আমরা ঠিক একই রকমভাবে আলোচনা পর্বটা রাখব এবং এই গ্রুপ 17-এর বিষয়টাও কয়েকটা ভিডিওতে আমি ভাগ করেছি। আজ আমরা মূলত গ্রুপ 17 মৌলগুলোর ক্ষেত্রে কিছু ভৌত চরিত্র নিয়ে কথা বলবো এবং তাদের কিছু তুলনামূলক বিষয় নিয়েও আমরা সমস্ত যে কটা হ্যালোজেন মৌল রয়েছে তাদের ক্ষেত্রে কিছু ওরকম প্রশ্ন উত্তর দেখে নেব। তাহলে আর বেশি সময় নষ্ট করব না, আজকের আলোচনাটা শুরু করি। গ্রুপ 17 এলিমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে এই হ্যালোজেন কথাটা আমি যেটা লিখেছি, এই হ্যালোজেন কথাটা মূলত দুটো গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। কি কি গ্রিক শব্দ? গ্রিক ওয়ার্ড, এটা তোমরা এমনি জেনে রেখো, কারণ ইনফরমেশন জেনে রাখতে তো কিছু ক্ষতি নেই। তো দুটো গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে হ্যালোস আর একটা হচ্ছে জেনাস। হ্যালোস আর জেনাস। হ্যালোস মানে হচ্ছে সল্ট, আর জেনাস মানে হচ্ছে টু প্রডিউস। যদি ইংলিশ অর্থ জানতে চাও বা ইংলিশ অর্থ যদি জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে হ্যালোস মানে হলো সল্ট আর জেনাস মানে হচ্ছে টু প্রডিউস, অর্থাৎ এমন কিছু মৌল যারা লবণ বা সল্ট তৈরি করবার ক্ষমতা রাখে। প্রডিউস করছে মানে সৃষ্টি করছে বা উৎপন্ন করছে। তো এমন কিছু মৌল যারা সল্ট বা লবণ তৈরি করার প্রবণতা দেখায় বা ক্ষমতা দেখায়, সেই সমস্ত মৌলগুলোকে আমরা হ্যালোজেন বলে থাকি। তো গ্রুপ 17-এ যেই সমস্ত মৌল রয়েছে গ্রুপ বরাবর, সেই প্রত্যেকটা মৌলেরই লবণ তৈরি করার একটা প্রবণতা দেখা গেছে। এবং কি ধরনের লবণ? যেই সমস্ত লবণগুলো মূলত সমুদ্রের জলে পাওয়া যায়, ম্যাক্সিমামভাবে সমুদ্রের জলে পাওয়া যায়, অর্থাৎ সামুদ্রিক লবণ তৈরি করার প্রবণতা যাদের আছে সেগুলোকে আমরা হ্যালোজেন বলি। আর হ্যালোজেন কথাটা এই দুটো গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি, হ্যালোস আর জেনাস। ওকে, তো কি কি হ্যালোজেন পরমাণু আমাদের জানার মধ্যে রয়েছে? একটা হলো ফ্লুরিন, নেক্সট হচ্ছে ক্লোরিন, দেন ব্রোমিন, তারপরে আয়োডিন, অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন নিয়ে আমরা এখানে বিশেষ কিছু আলোচনা করব না, কারণ অ্যাস্টাটিনের রেডিও অ্যাক্টিভ চরিত্র আছে, অর্থাৎ বাকি হ্যালোজেন পরমাণুগুলোর থেকে আলাদা চরিত্র দেখায়। সেই কারণে অ্যাস্টাটিন আমাদের এখানকার আলোচ্য বিষয় নয়, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা এই প্রথমের যে চারটে হ্যালোজেন পরমাণু শুধুমাত্র সেইগুলোকে নিয়েই ফার্দার আলোচনায় এগোবো। তো আলোচনায় এগোনোর আগে আমরা এই চারটে হ্যালোজেন পরমাণুর ইলেকট্রনিক বিন্যাস দেখে নিই। সেই ইলেকট্রনিক বিন্যাসগুলোকে নিয়েই আমরা ভৌত চরিত্রের কিছু আলোচনায় কথা বলবো। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম 2s2 2p5, ক্লোরিন নিয়ন 3s2 3p5, ব্রোমিন হচ্ছে আর্গন 3d10 4s2 4p5, এবং আয়োডিন হচ্ছে ক্রিপ্টন 4d10 5s2 5p5। ঠিক আছে, তো এই হলো এদের ইলেকট্রনিক কনফিগারেশন।
দেখো, সমস্ত ভৌত চরিত্র নিয়ে আমরা এখানে আর ডিটেলস কথা বলবো না, কারণ এই সমস্ত নিয়ে তোমরা অলরেডি পর্যায় সারণীতে ক্লাস 11-এ পড়ে এসেছো। তো এখানে আমরা মূলত সেই ভৌত চরিত্রগুলোর ওপরে একটু বেশি ফোকাস করব, যেই বিষয়গুলো আমাদের এখানে ফার্দার অন্যান্য বিষয়গুলো জানতে সাহায্য করবে, বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমাদের সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে কাজে লাগবে। শুধুমাত্র আমরা সেই বিষয়গুলোকেই একটু বিস্তারিতভাবে দেখব, এবং তার সম্পর্কিত যদি কিছু প্রশ্ন থাকে সেইগুলো আমি এখানে মেনশন করব। এবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমাদের একটা ধারণা স্পষ্টতই এখানে তৈরি হবে যে হ্যালোজেন পরমাণুর সর্ববহিস্থ যে যোজ্যতা কক্ষ, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ভ্যালেন্স শেল কি হবে? NH2NP5, রাইট? তো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এই হ্যালোজেন মৌলগুলোর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7। প্রত্যেকটা হ্যালোজেন পরমাণুর ক্ষেত্রেই যেহেতু যোজ্যতা কক্ষে অর্থাৎ ভ্যালেন্স শেলে 7টা করে ইলেকট্রন আছে, সেই কারণে তার ভ্যালেন্স ইলেকট্রন 7। নেক্সট আমরা কিছু ভৌত চরিত্র নিয়ে কথা বলি। প্রথম যে ভৌত চরিত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস, যেটা আমার বলার অপেক্ষা রাখেই না। অ্যাটমিক রেডিয়াই যদি বলি তাহলে খুব স্বাভাবিক, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজেস, কারণ যোজ্যতা কক্ষের সংখ্যা বাড়ছে। যোজ্যতা কক্ষ এটা দ্বিতীয় শক্তি স্তর, তারপর একটা তৃতীয় শক্তি স্তর, তারপর একটা চতুর্থ, তারপর একটা ফিফথ বা পঞ্চম শক্তি স্তর। তো স্বাভাবিকভাবেই তাদের অ্যাটমিক রেডিয়াস কি হবে? ইনক্রিজ করবে। অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস down the group as principal quantum number of valence shell increases. Principal quantum number of valence shell increases, right? ওকে, এবার নেক্সট যদি আমরা পয়েন্ট বলি সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কিরকম হওয়া উচিত? ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কি জানি যে কোনো একটা মৌল সে যদি এক্স হয়, সে তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হওয়ার পরে যে পরিমাণ শক্তি মুক্ত করে সেই মুক্ত শক্তিটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। তো এই যে ইলেকট্রন বহিরাগত কোনো উৎস থেকে বা আউটার সোর্স থেকে, দিস ইলেকট্রন কামস ফ্রম অ্যান আউটার সোর্স। আউটার সোর্স সেটা যা খুশি হতে পারে, অন্য কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারে বা কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো ইলেকট্রন আসতে পারে। তো এই হ্যালোজেন মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা নেগেটিভ চার্জ আয়নে কনভার্ট হওয়ার পর যেই পরিমাণ এনার্জি লিবারেট করছে, দ্যাট উইল নোন অ্যাজ ইলেকট্রন অ্যাফিনিটি। এবার এই নেগেটিভ যে এনার্জি, এই নেগেটিভ এনার্জির ভ্যালুটা যার যত বেশি হবে, অর্থাৎ ঋণাত্মক মান যার যত বেশি হবে, মানে কীরকম দেখো, ধরো আমি যদি বলি -20, -100, -200, -580 যদি বলা হয়, তাহলে এই -580টাই বেশি, অর্থাৎ এখানে মুক্ত শক্তির পরিমাণটা বেশি। মুক্ত শক্তি বলা হচ্ছে, ওই জন্য নেগেটিভ সাইন লেখা হয়েছে।
এই নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে যে শক্তিটা লিবারেট হচ্ছে বা অপসারিত হচ্ছে। সাংখ্যমানটা যার যে ক্ষেত্রে বেশি হবে তার মানেই সে অত পরিমাণ শক্তি মুক্ত করেছে। আর যত বেশি পরিমাণ শক্তি মুক্ত হবে তার মানে ওই মৌলটা বা ওই পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করে বেশি সুস্থিতি পাচ্ছে বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি দেখাচ্ছে। কারণ ইলেকট্রনটা যুক্ত হয়ে নেগেটিভ চার্জ তৈরি করলো, তারপরে বেশি পরিমাণ শক্তি ছাড়লো। তার মানে কি, সেই ইলেকট্রন নেওয়ার চাহিদা আছে, সেই কারণেই ইলেকট্রন নেওয়ার পরে সে বেশি পরিমাণ শক্তি ছাড়ছে। তো যার ক্ষেত্রে আমরা মুক্ত শক্তির মানটা বেশি দেখব, আমরা সেক্ষেত্রে সেই মৌলটার কি বলবো, ইলেকট্রন আসক্তির মান বেশি। তো আমরা ইলেকট্রন আসক্তি কিভাবে বিচার করব আমরা এখানে দেখি। প্রথমত বা আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যার আকার ছোট হবে সে ইলেকট্রনকে সহজে নিজের দিকে আকর্ষণ করছে, গ্রহণ করে নিচ্ছে, গ্রহণ করে রেখে দিচ্ছে সেটা বলছি না, বাট আকর্ষণ করছে। তো সেই বিচারে ফ্লুরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণী ক্ষমতাটা বেশি, রাইট? ফ্লুরিন যেহেতু আকারে সব থেকে ছোট পরমাণু, এর বহিরাগত ইলেকট্রনের উপরে আকর্ষণী প্রভাবটা বেশি কাজ করবে। কেন? কারণ ছবিতে যদি আমরা এখানে একটা বিষয় দেখাই, এটা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে দুটো ইলেকট্রনের শক্তি স্তর, আর বাইরে এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো ধরো এখান থেকে এই ইলেকট্রনটার দূরত্ব যা হবে, এখন যদি আমরা কি করি যে এই সেম দূরত্বেই ইলেকট্রনটা রয়েছে অন্য একটা পরমাণুর ক্ষেত্রে, সে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, সেম দূরত্বেই মনে করো আছে। তাহলে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে ইলেকট্রনের প্রতি আকর্ষণী প্রভাবটা কিরকম ভাবে কাজ করবে? দেখো এইখানটাতে ইলেকট্রনকে আকর্ষণ যে করছে, সেখানে দেখো দুটো ইলেকট্রনের শক্তিস্তর আছে, অর্থাৎ দুটো শক্তিস্তরের যে ইলেকট্রন তারা নিউক্লিয়াসটাকে এই বাইরের ইলেকট্রনটার থেকে স্ক্রিন করছে। আবার বিষয়টা বলছি, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে তারই যে ইলেকট্রন, মানে ওই পরমাণুরই যে ইলেকট্রন, শুধুমাত্র দুটো শক্তিস্তরে ইলেকট্রন আছে, তারা এই নিউক্লিয়াসটাকে বহিরাগত ইলেকট্রন থেকে আবৃত করছে। তো আবরণী ক্ষমতাটা এখানে কম, অতএব ইলেকট্রনের প্রতি আকর্ষণী ক্ষমতাটা বেশি। আকর্ষণী ক্ষমতা বেশি, আমি বলছি না গ্রহণ করে নিয়ে নিচ্ছে, আকর্ষণটা বেশি প্রয়োগ করছে। কিন্তু এই ক্ষেত্রে সেই আকর্ষণী ক্ষমতাটা কম কাজ করছে, কারণ নিউক্লিয়াসকে অনেকগুলো শক্তি স্তরের ইলেকট্রন বহিরাগত ইলেকট্রন থেকে এই নিউক্লিয়াসটাকে আবৃত করছে বা স্ক্রিনিং এফেক্টটা বেশি দেখাচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রনের প্রতি আকর্ষণী ক্ষমতাটা কম কাজ করছে। সেই বিচারে আমি দেখতে পাচ্ছি কি, যে ফ্লুরিন ইলেকট্রনটা গ্রহণ করবে খুব বেশি পরিমাণে বা গ্রহণ করার ক্ষমতা বেশি। কিন্তু এক্সপেরিমেন্টালি বা পরীক্ষালব্ধ ফল অন্য কথা বলছে। পরীক্ষালব্ধ ফল বলছে যে ইলেকট্রন আসক্তির, যদি আমরা এই চারটে হ্যালোজেনের ক্ষেত্রে দেখি, ইলেকট্রন আসক্তির সাংখ্যমান বা পরীক্ষালব্ধ মান, সেইটা দেখায় অনেকটা এই রকম। সেটা দেখায় ইলেকট্রন আসক্তির অর্ডারটা হচ্ছে ক্লোরিন সব থেকে বেশি, তারপরে ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ব্রোমিন, আয়োডিন এইটা না হয় আমরা মানলাম, আমি এর আগে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটার বিচারে আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ, ব্রোমিনের আকার আয়োডিনের থেকে অপেক্ষাকৃত ছোট, সেই কারণে ব্রোমিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতাটা আয়োডিন অপেক্ষা বেশি, সেই কারণে এই অর্ডারটা হচ্ছে। কিন্তু এই ক্লোরিন আর ফ্লুরিনের ব্যাপারটা, এটা তো টোটালি উল্টে গেল। এটা কেন এরকম হলো? তাহলে নিশ্চয়ই শুধু আকর্ষণী ক্ষমতার প্রভাব যেটা আমি দেখালাম ছবি এঁকে,
একমাত্র সেই প্রভাবটাই এখানে মেন ফ্যাক্টর নয়, বা ওই কারণটাই একমাত্র মূল কারণ নয়, এটা ছাড়াও আরও একটা কিছু ব্যাপার কাজ করছে। তাহলে সেইটা কি? তো অনেক পরীক্ষা নিরীক্ষা করবার পরে একটা বিষয় দাঁড় করানো হলো যে দুজনেই ইলেকট্রন গ্রহণ করছে, এফ প্লাস ইলেকট্রন থেকে এফ মাইনাস এবং সিএল প্লাস ইলেকট্রন থেকে সিএল মাইনাস, দুজনেই ইলেকট্রন গ্রহণ করছে, কারণ দুজনের আকার বাকি দুটো হ্যালোজেন অপেক্ষা কম্পারেটিভলি ছোট, কিন্তু ফ্লুরিনের আকার আরও ছোট। তো ফ্লুরিন খুব তীব্রতার সাথে ইলেকট্রন গ্রহণ করলো, ভালো, ইলেকট্রন তো গ্রহণ করে নিল, কিন্তু গ্রহণ করে নিয়ে ইলেকট্রনটাকে তো নিজের মধ্যে ধরে রাখতে হবে। সেই বিষয়ে ফ্লুরিনটা কিন্তু ক্লোরিনের থেকে পিছিয়ে গেল। অর্থাৎ ইলেকট্রন তো গ্রহণ করলো, মানে খাওয়ার তো খেয়ে নিল, কিন্তু পেটে তো আর খাওয়ার রাখার মতো জায়গা নেই। আমার খিদে পাচ্ছে, কিন্তু আমি খেলাম, খেয়ে নিয়ে এসে খাবারটা যদি আমি হজম না করতে পারি তাহলে কি হবে? শরীর খারাপ হবে। তো সেই প্রবলেমটাই ফ্লুরিনের হলো, কিন্তু ক্লোরিনের সেই রকম কোনো সমস্যা হলো না। এবারে প্রশ্ন হচ্ছে কেন সমস্যা হলো? ধরো আমি আরও একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। আমি মনে করো পড়াচ্ছি, এবারে তোমরা আমার কাছে পড়তে আসছো। তো আমার কাছে একটা ঘরে 5 জন বসতে দেওয়ার মতো ক্যাপাসিটি আছে ধরে না। এখন যদি 6th পার্সন আসে, তাকে হয়তো আমি বসতে দিতে পারবো, তোমাদের 5 জনকে একটু অ্যাডজাস্ট করিয়ে নিয়ে, একটু চাপাচাপি করিয়ে নিয়ে আমি 6 জনকে বসতে দিতে পারবো। কিন্তু ওই যে 6th পার্সন যে বসলো, কিছুটা সময় বসবার পরে তোমাদের বাকি 5 জনের সঙ্গে কি হবে? একটু ধাক্কাধাক্কি হবে। ধরো কেউ কারোর সাথে ঠেকা লেগে যাচ্ছে, কারোর খাতা আরেকজনের ওপরে উঠিয়ে লিখছো, বা তোমরা ঠিকভাবে রিল্যাক্সড ভাবে বসতে পারছো না, এরকম কিছু সমস্যা হবে। তো বাধ্য হয়ে আমাকে কি করতে হবে? 6th পার্সনকে আমাকে বলতে হবে যে এরকম যদি অসুবিধা হয় তাহলে তুমি অন্য কোথাও দেখতে পারো, বা এইভাবে তো তোমার অসুবিধা হবে, তো আমারও এতে একটু সমস্যা হচ্ছে, তো তোমাকে আমি এখানে নিতে পারছি না। হয়তো আমি তাকে পড়াতে চাইছি, কিন্তু আমি একজনের জন্য তো বাকি 5 জনের অসুবিধা করতে পারি না, তো আমাকে সেই রকম একটা ব্যবস্থা করতে হবে। এইবার যদি আমার একটা ঘরের বদলে ঘরটা যদি বড় হতো, বা যদি পাশে আর একটা ঘর থাকতো, তাহলে কি করতাম? যখনই দেখবো যে 6 জনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হচ্ছে, তখন একজনকে আমি পাশের ঘরে পাঠিয়ে দিতাম যে তুমি ওই দিকটায় বসো, বা ওই পাশের ঘরটা খুলে বসো, যাতে তোমরা 5 জন এবং আর তুমিও রিল্যাক্সভাবে বসতে পারো। তাহলে অতিরিক্ত ঘর থাকাটাও এখানে একটা খুব ভালো বিষয়, মানে যে বিষয়টা খুব একটা ডিস্টার্বিং কন্ডিশনের দিকে যাচ্ছিল, সেই বিষয়টাকে আমি ম্যানেজ করে নিলাম। তো এইরকম ঘটনাটা যদি আমরা ফ্লুরিন এবং ক্লোরিন এই দুজনের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কিন্তু দেখতে পাবে যেই উদাহরণটা আমি তোমাদের এক্ষুনি বললাম, ঠিক সেই রকম ঘটনাই এদের দুজনের ক্ষেত্রে ঘটছে। কীরকম ভাবে? অরবাইটালের ডায়াগ্রামটা একটু করি। ফ্লুরিনের ক্ষেত্রে আমরা ভ্যালেন্স অরবিটাল দেখেছি 2s এবং 2p, আর ক্লোরিনের ক্ষেত্রে ভ্যালেন্স অরবিটাল হচ্ছে 3s আর 3p। অতিরিক্ত ইলেকট্রনটা ধরো এই 2p অরবিটালে এসে বসলো, আর এর ক্ষেত্রে 3p অরবিটালে এসে বসবে। প্রত্যেকেরই f থেকে f মাইনাস এবং cl থেকে cl মাইনাস হওয়ার একটা তীব্র প্রবণতা আছে। তার কারণ একক ঋণাত্মক আধান লাভ করলে এরা প্রত্যেকেই
তাদের নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, রাইট? প্রত্যেকেরই ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। কিন্তু দেখো যখনই দুটো অ্যাটমেই অতিরিক্ত করে একটা ইলেকট্রন যুক্ত হলো, তখন তাদের নিউক্লিয়ার চার্জের থেকে ইলেকট্রনিক চার্জ বেড়ে গেল। ইলেকট্রনিক চার্জ becomes greater than nuclear charge। তাহলে কি হবে? সেম চার্জের মধ্যে বিকর্ষণী প্রভাবটা বাড়তে থাকবে। ইলেকট্রনগুলোর চার্জ তো সিমিলার, তো তাদের মধ্যে বিকর্ষণী প্রভাবটা বাড়তে থাকবে। এখন নিউক্লিয়াস আর কন্ট্রোল করতে পারছে না, কারণ নিউক্লিয়াসের চার্জ ইলেকট্রনিক চার্জ অপেক্ষা রেশিওতে কমে গেল। তো সেই বিকর্ষণী প্রভাব যেটা হচ্ছে ইলেকট্রনগুলোর মধ্যে, সেটা কমানোর জন্য কি করতে হবে? হয় ইলেকট্রনটাকে বাইরে বার করে দিতে হবে, যেটা আমি বললাম যে আমার জায়গায় 5 জনের ক্যাপাসিটি, কিন্তু সেখানে 6 জন হয়ে গেল। তো সেই 6 জনের মধ্যে একটা মানে রেস্টলেস একটা সিচুয়েশন তৈরি হচ্ছে বা একটা ডিসকমফর্ট হচ্ছে। তো আমি বাধ্য কী করব? অতিরিক্ত জনকে আমি বলবো তুমি ভাই অন্য জায়গায় ব্যবস্থা করে নাও। তো ইলেকট্রনটাকে অন্য জায়গায় চলে যেতে হবে, যাতে ওই ডিস্টার্বিং কন্ডিশনটা আর না থাকে। এবার স্টেবিলাইজিং কিছু ফ্যাক্টর হলে, স্টেবিলাইজিং ফ্যাক্টর মানে বাকি সারকামস্টেন্স যেগুলো, যেমন আমার স্টুডেন্টরা অন্যরা অ্যাডজাস্ট করে নিল, বা যে অতিরিক্ত আসছে সেও অ্যাডজাস্ট করে নিল, যদি এরকম হয় তখন আলাদা কথা। আমি এখন সেই বিষয়ে যাচ্ছি না। আমি এইখানে বলতে চাইছি যে ইলেকট্রনটা ঢুকলো, নতুন ঢুকলো, নতুন বেলাতেই তো খুব সবার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যাবে না। তো ঢুকলো, ইলেকট্রনীয় বিকর্ষণ বাড়লো। সেই বিকর্ষণী প্রভাবটাকে কমানোর জন্য ইলেকট্রনটা ইদার বার করে দিতে হবে, বা অতিরিক্ত যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে সেখানে ট্রান্সফার করে দিতে হবে, যতক্ষণ বিকর্ষণটা কমানো যায়। ফ্লুরিনের ক্ষেত্রে পসিবল নয় অতিরিক্ত অরবিটালে ট্রান্সফার করা ফর দিস ইলেকট্রন, কারণ 2s2pর পরে অতিরিক্ত আর কোনো ভ্যাকেন্ট অরবিটাল এর নেই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে 3s3pর পরে আমরা জানি 3d অরবিটালও আছে, 3d অরবিটালও এর ক্ষেত্রে রয়েছে, জানি তো আমরা। তো যখনই এখানে ইলেকট্রন, অতিরিক্ত যে ইলেকট্রনটা এখানে বসলো, সেটা যখনই বিকর্ষণী প্রভাব শুরু হবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা এই ডি অরবিটালে ট্রান্সফার করে দেয়। তাতে করে কি হলো? ক্লোরিনের থেকে Cl- যেটা তৈরি হলো, তার থেকে এই ইলেকট্রনটাকে আর বেরোতে হলো না। বিকর্ষণী প্রভাব কমানোর মতো এর অতিরিক্ত ঘর আছে, সেখানে ট্রান্সফার হয়ে ওই সিস্টেমের মধ্যেই থাকলো, অর্থাৎ Cl- এই আয়ন হিসাবেই থাকলো। কিন্তু F- আয়ন তৈরি হওয়ার পরে এই ধরনের ঘটনা হয় বলে F- আমরা বলতে পারি যে ফ্লুরিন ইলেকট্রন গ্রহণ করবে কম। আমরা শক্তি প্রয়োগ করে ইলেকট্রন যোগ করতে পারি, কিন্তু সাধারণ অবস্থায় ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা ক্লোরিন অপেক্ষা কিন্তু কম, যেটা আমি এখানে বললাম। তাহলে কি বললাম এখানে? যে ফ্লুরিনের since fluorine lacks of any electronic vacant orbital, the extra incoming electron does not get the stability from electronic repulsion, but chlorine does, due to the presence of 3d orbital, সরি তোমরা এই নিচে লেখাটা দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, বাট
যেটা আমি বললাম তোমাদেরকে, বিষয়টা বোঝালাম, সেইটাই এখানে লিখেছি। তো বাকিটা তো তোমরা শুনলেই পুরোটা। সেই কারণেই আমরা এই অর্ডারটা পেয়ে থাকি। যেটা অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ফ্লুরিনের বেশি হওয়ার কথা, কিন্তু সেটা হয় না, ক্লোরিনেরই বেশি হয়। ক্লোরিনের পরে ফ্লুরিন, তারপরে তো নর্মাল যে অর্ডারটা আমরা যেরকম আমাদের কনসেপ্টে আগে থেকেই ছিল, পিরিয়ডিক টেবিল থেকে আমরা যা শিখে এসেছি সেই অর্ডারটাই ফলো করছে ব্রোমিন এবং আয়োডিনের। তো এটা একটা প্রশ্ন হতে পারে যে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের থেকে বেশি কেন, বা উল্টোটা হতে পারে যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের থেকে কম কেন। চলো নেক্সট পয়েন্ট। আচ্ছা, যদি বলা হয় এই হ্যালোজেনগুলো আমাদের নেচারে কি ফর্মে থাকে, এরা তো সবাই নন মেটাল, তো কি ফর্মে থাকে? নন মেটাল যদিও বা বলা হয়, কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টার ওয়াইজ কি জানি যে ডাউন দ্য গ্রুপ যেহেতু এলিমেন্টগুলোর সাইজ গ্র্যাজুয়ালি বাড়ছে, তাদের মধ্যে নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করতে থাকে আর মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করতে থাকে। কিন্তু পিওর মেটাল এরা কেউই নয়। আয়োডিনের মধ্যে নন মেটালিক ক্যারেক্টার বাকি হ্যালোজেনগুলোর তুলনায় কম, আর মেটালিক ক্যারেক্টার কিছুটা বেশি। কিন্তু পিওর মেটাল আমরা কখনোই বলবো না, এরা প্রত্যেকেই হচ্ছে নন মেটাল, প্রত্যেকেই নন মেটাল। বাট কি বললাম যে মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে, মানে লাস্ট এলিমেন্টটা পুরোপুরি মেটাল হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয়। তো ফ্লুরিন আমরা জানি ফিজিক্যাল স্টেট হচ্ছে গ্যাস, ক্লোরিনেরও ফিজিক্যাল স্টেট হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড নন মেটাল, আর আয়োডিন হচ্ছে সলিড নন মেটাল। তো এরা নেচারে কীরকম হিসাবে থাকে তাদের ফিজিক্যাল স্টেট আমি বললাম, কিন্তু এই ফিজিক্যাল স্টেটগুলোর ফর্মুলা কীরকম? ফর্মুলা হচ্ছে F2Cl2 Br2 এবং I2। I2 বেসিক্যালি এটা কোভ্যালেন্ট সলিড, আর এগুলো তো গ্যাস, আর এটা হচ্ছে লিকুইড যেরকম বললাম। তো লিকুইড হওয়ার পেছনে বা I2 এর সলিড হওয়ার পেছনে কি কারণ আছে? কোভ্যালেন্ট লিকুইড বলতে পারো, কিন্তু কোভ্যালেন্ট লিকুইড আমরা কোনো সময় টার্মটা ইউজ করি না, তো দিস ইজ নর্মাল লিকুইড। তো এদের কারণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। তো ফ্লুরিন বা ক্লোরিনের ক্ষেত্রে কি ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন হয় না? ডেফিনেটলি হয়, কিন্তু তার ভ্যালুটা অত্যন্ত কম, very low value of van der Waals interaction। তো এই যে ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনের কথা বলছি, সেই ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনের তো অনেক রকম টাইপ আছে। তো এটা কি ধরনের ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন? সো দিস ইজ কল্ড লন্ডন ফোর্স কাজ করে এগুলোর মধ্যে। লন্ডন ফোর্স সংক্রান্ত আলোচনা তোমরা অলরেডি আগের ভিডিওতে পেয়েছো, তো এইখানে আমি আর অত ডিটেলসে বলবো না। মূলত লন্ডন ফোর্স নন পোলার মলিকিউল যেগুলো, সেই নন পোলার মলিকিউলের মধ্যে এই ধরনের ফোর্স কাজ করে। দেখো এখানে F2Cl2 Br2 I2 প্রত্যেকেই এরা সমযোজী, অর্থাৎ এই XX এই ফর্মে আছে। XX মানে এখানে ফ্লুরিন বা ক্লোরিন বা ব্রোমিন অথবা আয়োডিন এইরকম ফর্মে আছে। তো সমযোজী বন্ধনের দুই প্রান্তেই দুটো সমান এলিমেন্ট রয়েছে, অতএব এই প্রত্যেকটা সমযোজী বন্ধন হচ্ছে নন পোলার।
এবার নন পোলার মলিকিউলের ক্ষেত্রেই লন্ডন ফোর্স কাজ করে। লন্ডন ফোর্সের দরুনই এই প্রত্যেকটা মলিকিউল পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে থাকতে পারে। এখন আমরা জানি যে মৌলগুলোর আকার ছোট তাদের ক্ষেত্রে পোলারাইজ হওয়ার প্রবণতা, কারণ লন্ডন ফোর্সটা হচ্ছে আহিত ডাইপোল আকর্ষণী প্রভাব, অর্থাৎ এমন কিছু অণু, এমন কিছু মলিকিউল যার মধ্যে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে কোনো রকম ডাইপোল নেই বা ছিল না, তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষ হওয়ার দরুন ডাইপোলের সৃষ্টি করলো বা ডাইপোল তৈরি করলো, তারপরেই তাদের পারস্পরিক আকর্ষণী প্রভাব কাজ করলো। এখন দেখো, এরকম ছোট আকারের যদি মলিকিউল হয়, ধরো F2, আর সেই জায়গায় বড় আকারের যদি কিছু মলিকিউল হয় I2, F2 গুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষ করছে, যেহেতু এটা ছোট আকৃতির, এরা পরস্পর বিকৃত হওয়ার প্রবণতা নেই বললেই চলে। যদি বিকৃত না হলে মানে পোলারাইজেশন ঘটবে না, পোলারাইজেশন না ঘটলে পরস্পরের প্রতি আকর্ষণী বল অনুভব করবে না। আর যেখানে বড় আকৃতির অণু, তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে খুব সহজেই বিকৃত হয়ে যাবে, পোলারাইজেশন ঘটবে বা ধ্রুবায়ন ঘটবে, তারা পরস্পরের সঙ্গে আকর্ষণী প্রভাব বেশি দেখাবে, ফলে সংযোজন মাত্রা তাদের মধ্যে বেশি হবে। দ্যাটস ওয়াই I2 exist as covalent solid, whereas bromine exist in liquid form, but fluorine and chlorine এদের যেহেতু বিকৃত হওয়ার প্রবণতা বা পোলারাইজেশন কম, সেই কারণে এরা পরস্পরের সঙ্গে ন্যূনতম সংযোজন মাত্রা দেখায়, তাই জন্য এরা গ্যাসীয় অবস্থায় থাকে প্রকৃতিতে। ঠিক আছে, বোঝা গেল এই বিষয়টা। নেক্সট, যদি আমি এখানে এই F2, Cl2, Br2 এবং I2 এর কথা বলি, আমরা তো এদের ভৌত অবস্থায় এরা কিভাবে থাকে সেটা দেখলাম। তো যদি আমরা এই চারজনের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করি, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করি, তাহলে কি হওয়া উচিত? দেখো, তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো যে I2 এর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট এরা প্রত্যেকেই যেহেতু সমযোজী, তো মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টটা আমরা মূলত কিসের ভিত্তিতে আলোচনা করব? এদের অ্যাসোসিয়েশনের মাত্রার উপরে। তো আমরা এখানে লিখছি সিন্স অল আর কোভ্যালেন্ট, so their boiling point and melting point can be described or can be described by using their tendency of association and molar mass. অলরেডি তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো, অর্গানিক কেমিস্ট্রিতেও এরকম বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের ব্যাপারগুলোও তোমরা জেনেছো। তো এরাও organic molecules, they are also covalent compounds, whereas these halogen elements or halogen molecules are also covalent,
সো আমরা অর্গানিক মলিকিউলের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট যেভাবে আলোচনা করেছিলাম এদের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আলোচনা করব। যেহেতু আমরা এর আগেই দেখলাম যে আয়োডিনের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের মাত্রা বেশি, কারণ পোলারাইজেশন বেশি হয়, লন্ডন ফোর্স বেশি, তাই তাদেরকে প্রত্যেকটা মলিকিউলকে পরস্পর থেকে মানে কোভ্যালেন্ট সলিড থেকে কোভ্যালেন্ট মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলকে ডিস্টিংক্ট সেপারেট করে দিতে বেশি পরিমাণ শক্তি লাগবে। মেল্টিং পয়েন্ট সেইটাই নির্দেশ করে। মেল্ট করে দেওয়া মানে কোনো একটা যৌগ, সেখানে যতগুলো অণু রয়েছে তারা পরস্পরের সঙ্গে যে আকর্ষণীয় প্রভাব দ্বারা যুক্ত, সেই আকর্ষণীয় প্রভাবগুলোকে ছিন্ন করে প্রত্যেকটা মলিকিউলকে সেপারেট করে দেওয়া পরস্পর থেকে। সো মেল্টিং পয়েন্টের অর্ডার আমার বলার অপেক্ষা রাখে না, এইটা হবে I2Br2 Cl2 দেন F2। Cl2 আর F2-র ক্ষেত্রে তো মেল্টিং পয়েন্টের বিষয়টা খুবই কম টেম্পারেচার, বুঝতেই পারছো, কারণ এটা সাধারণ অবস্থাতেই গ্যাসীয় ফর্মে থাকে। আচ্ছা, আর বয়লিং পয়েন্ট তো প্রত্যেকটা প্রত্যেকটা যে আমি মলিকিউল এখানে লিখলাম তারা যে ভৌত অবস্থাতেই থাকুক না কেন, মেল্ট করলাম মানে সেখানে প্রত্যেকটা অণু পরস্পরের অ্যাসোসিয়েশন থেকে আলাদা হয়ে গেল। এবারে তারা সেখান থেকে বাষ্পীয় অবস্থায় যাবে। এবার বাষ্পীয় অবস্থায় যেতে গেলে তাদের যদি ভর বেশি হয় তাহলে তাদের মুভমেন্ট স্লো হবে। মুভমেন্ট স্লো হলে তার বয়লিং পয়েন্ট, মানে তাকে মুভেবল করার জন্য বা গতিশীল করবার জন্য, যার ভর বেশি তাকে গতিশীল করবার জন্য কি করতে হবে? প্রদত্ত তাপমাত্রা বাড়াতে হবে। অতএব এখানে এই অর্ডারটাই আবার ফলো করবে, কারণ আমি এখানে লিখেছি মোলার মাস যার বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। সো দিস ইজ দি অর্ডার ফর মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অলসো। ওকে, নেক্সট। যদি আমি এখানে জিজ্ঞেস করি যে এই হ্যালোজেন মৌলগুলোর হ্যালোজেন মলিকিউলস, এরা তো নেচারে এইরকমভাবে থাকে, তো হ্যালোজেন মলিকিউলগুলোর সেপারেট মলিকিউল নেওয়া হয়েছে, মানে F2 একটা মলিকিউল, Cl2 একটা মলিকিউল, Br2 একটাই মলিকিউল, I2 একটা মলিকিউল। আমরা একটা মলিকিউল নিয়ে কথা বলছি, মানে আয়োডিন সলিড নেওয়া হলো, ক্লোরিন গ্যাস নেওয়া হলো, এরকম না। এদের প্রত্যেকের একটা করে মলিকিউল নিয়ে কথা বলছি। এইবারের যে পয়েন্ট নিয়ে বলবো সেইটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ঠিক আছে? তো বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডারটা কিরকম হওয়া উচিত? বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা দেখো, ফ্লুরিন ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। আকার হিসাবে মানে ফ্লুরিনের আকার সব থেকে ছোট, তাদের বন্ড ডিস্টেন্স সব থেকে ছোট। বন্ড লেংথ আর কি, বন্ড লেংথের অর্ডার যদি বলা হয়, বন্ড লেংথ অর্ডার, এটা তোমরা সবাই খুব ইজিলি বলে দিতে পারবে। FF গ্রেটার দ্যান ClCl গ্রেটার দ্যান Br দেন I। এইটা একদম পারফেক্ট অর্ডার, কারণ যেই পরমাণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে তাদের যদি আকার ছোট হয়, পারস্পরিক আকার যদি ছোট হয়, তাদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে সেই বন্ধনের দৈর্ঘ্যটাও ছোটই হবে। এইরকম হলো। এইবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে বন্ড স্ট্রেংথ, দুই হচ্ছে বন্ড লেংথ। কি বললাম আমি? ডিপেন্ডস অন bond strength and bond length, এই দুটোর উপরে ডিপেন্ড করে। আমরা এগুলো অলরেডি প্রথম থেকেই জেনে আসছি, যেই টপিকগুলো আমরা পড়েছি।
তো বন্ধনের দৃঢ়তা আর বন্ধন দৈর্ঘ্য এই দুটোর উপরে বন্ড ডিসোসিয়েশন এনার্জি নির্ভর করে আমরা জানি। কীরকমভাবে? বন্ড যদি খুব স্ট্রং হয়, খুব দৃঢ় হয়, তাহলে সেই বন্ধন ভাঙার জন্য বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি বন্ড লেংথ যদি ছোট হয়, ছোট হচ্ছে মানে সেই বন্ধনটা দৃঢ়, আর বন্ধন দৃঢ় হচ্ছে মানে আবার সেই বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজনের জন্য প্রদত্ত শক্তির মানটা বেশি হবে। তো সেই সুবাদে আমরা এখানে খুব স্বাভাবিকভাবে একটা অর্ডার লিখে দিতে পারতাম, এটাই হওয়া উচিত। কারণ ফ্লুরিনের মধ্যে বন্ড ছোট, আর বন্ড যত ছোট হয়, বন্ড লেংথ যত ছোট হয়, বন্ড স্ট্রেংথ তত বেশি হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হয়। এই অর্ডারটা আশা করি তোমরা জানো। বন্ড লেংথ হলে বন্ড স্ট্রেংথ proportional to bond dissociation energy. বন্ড লেংথ না, ভুল বললাম, কি করব? বন্ড স্ট্রেংথ ইনভার্স বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইনভার্স। অর্থাৎ বন্ড লেংথ বাড়লে বন্ড স্ট্রেংথ কমে, বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কমে, ঠিক। কিন্তু এক্সপেরিমেন্টালি যে অর্ডারটা দেখা গেছে সেইটা হলো খানিকটা এই রকম। অর্থাৎ সব থেকে বেশি বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেখায় এইটা ফার্স্ট, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, আর লাস্ট হচ্ছে আয়োডিন। অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্লোরিনের সব থেকে বেশি, তারপরে ব্রোমিনের, তারপরে ফ্লুরিনের, তারপরে আয়োডিনের। এইগুলোই হচ্ছে এখানকার একটু কনফিউজিং ব্যাপার। এগুলো তো আমরা কেউ খালি চোখে তো আর দেখতে পাই না, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এগুলো। এবারে এক্সপেরিমেন্ট করে যা পাওয়া গেল সেইটাকে এবারে অ্যানালাইজ করবার জন্য বা জাস্টিফাই করবার জন্য, আমাদের কাছে প্রেজেন্ট করবার জন্য কিছু যুক্তি দিয়ে বিষয়টাকে দাঁড় করানো হয়েছে। আগে থেকে তো আমরা কেউ দূরদর্শী নয় যে হ্যাঁ কোনটার কি হবে সেইটা আগে থেকেই সবাই প্রেডিক্ট করে দিচ্ছে। এগুলো সব এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তো সেই কারণে পরীক্ষালব্ধ ফল যা পাওয়া গেল সেইগুলোর ভিত্তিতে বিচার করা হচ্ছে। তাহলে কি বলছে এখানে? যে বন্ড লেংথ তো ছোট, সেটা মানলাম, কিন্তু এখানে তো অন্য বিষয়ও রয়েছে যেটা কিনা বন্ড ডিসোসিয়েশনের ব্যাপারটাকে আরো ফেসিলিটেট করছে। কি কি বিষয় বলছে এখানে? হ্যালোজেন পরমাণুগুলো তো প্রত্যেকটা পরমাণু অনেকগুলো করে লোন পেয়ার নিয়ে বসে আছে। প্রত্যেকটা হ্যালোজেন পরমাণু এরকম কিছু লোন পেয়ার নিয়ে বসে আছে। তাতে কি? লোন পেয়ার নিয়ে বসে থাকলো তো অসুবিধা কি? বলছে যে হ্যাঁ ওটাই তো মেন অসুবিধা। লোন পেয়ার যদি থাকে তাহলে এমন একটা বন্ধন তৈরি হলো যে বন্ধনের ডিস্টেন্সটা কম বা বন্ড লেংথ কম, তাহলে লোন পেয়ারগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বটাও তো কম হবে। আর যদি পারস্পরিক দূরত্ব কম হয় তাহলে সেই লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণী প্রভাবটা বেশি হবে না? বেশি হলে কি হবে? এই বন্ধনটা তো ভেঙে যাবে। বন্ধনটা ছোট, আবার প্রত্যেকটা অ্যাটমের উপরে অতগুলো করে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বটা তো কম। আর লোন পেয়ার থাকলেই লোন পেয়ারগুলো কি করে? লোন পেয়ারগুলো ফ্লাকচুয়েট করে। যেমন তোমরা কোভ্যালেন্ট মলিকিউলে দেখেছো লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার রিপালশন হচ্ছে। তো এখানেও লোন পেয়ার রিপালশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে? এই দুটো পরমাণু পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে রিপালশনটাকে কমানোর জন্য। দূরে চলে যেতে যেতে কি হচ্ছে? এই দুটো এই বন্ধনটা কি হচ্ছে? বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে বিষয়টা এমন যে এটা একদম অপটিমাম ডিস্টেন্সে রয়েছে। বিকর্ষণ হচ্ছে না সেটা নয়, বিকর্ষণ এতেও আছে, কিন্তু সেই বিকর্ষণের প্রভাবে বন্ধনটা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। তাই জন্য এখানে এই বন্ধনটা
মানে যে অবস্থায় ফ্লুরিনটা বিয়োজিত হয়ে যাচ্ছে সেই অবস্থাতেও ক্লোরিনটা বিয়োজিত হচ্ছে না, সে Cl2 ফর্মেই এক্সিস্ট করছে। এমনকি ব্রোমিনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফ্লুরিন যত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ব্রোমিনও ভাঙছে না। ব্রোমিনের ক্ষেত্রে তো বন্ধনটা আরও দ্রুত বিয়োজিত হয়ে যাওয়ার কথা, কারণ এর বন্ড লেন্থ অনেকটাই বেশি ফ্লুরিন অপেক্ষা। যদিও লোন পেয়ার রিপালশন অতটা নেই, বাট বন্ডটা তো আগেই ভেঙে যাওয়ার কথা, যেহেতু বন্ড লেন্থ বেশি, বন্ড স্ট্রেংথ কম, কিন্তু ফ্লুরিনের থেকেও এটা আরও স্টেবিলিটি দেখাচ্ছে বেশি। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথও কম, বন্ড লেন্থও অনেকটাই বেশি, আর লোন পেয়ার রিপালশন না থাকলেও ওই দুটো কারণের জন্যই এই বন্ধনটা আগেই ভেঙে যাচ্ছে। এখানে লোন পেয়ার রিপালশনটা খুব একটা প্রমিনেন্ট ঘটনা নয়, কিন্তু বন্ড লেন্থ বেশি আর বন্ড স্ট্রেংথ একদমই কম বলে এটা কম তাপেই ভেঙে যাচ্ছে। তারপরে ফ্লুরিনের ঘটনা দেখা যাচ্ছে। তারপরে ব্রোমিনেরটা, মানে ক্লোরিন আর ব্রোমিনের সাথে তুলনা করলে এখানে কোন কারণের জন্য ব্রোমিনের বন্ডটা ভাঙছে, ওই বন্ড স্ট্রেংথ আর বন্ড লেন্থের জন্য। লোন পেয়ার রিপালশন এখানটায় ক্লোরিন অপেক্ষা কম, কিন্তু বন্ড লেন্থ বেশি, বন্ড স্ট্রেংথ কম, তাই জন্য ক্লোরিনের থেকে ব্রোমিনটা আগে বিয়োজিত হচ্ছে। তাই যদি অর্ডার বলতে হয়, অ্যাকচুয়াল অর্ডার এটা নয়। অর্ডারটা হবে এই ক্লোরিনটা হচ্ছে 1 নম্বর, ব্রোমিনটা হচ্ছে 2 নম্বর, ফ্লুরিনটা 3 নম্বর এবং আয়োডিনটা হচ্ছে 4 নম্বর। এটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার। বন্ড লেন্থের অর্ডার কিন্তু এটাই। ওকে, তো এই হলো ব্যাপার। তো এইখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি এই রকম অর্ডার হয়, রাইট, তাহলে সব থেকে বেশি সক্রিয়তা দেখাবে কোনটা? এটা তোমাদের প্রশ্ন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এই বন্ড ডিসোসিয়েশন এনার্জির যে অর্ডারটা বললাম, তাপ প্রয়োগ করে এদের বন্ধনটা বিয়োজন করা হচ্ছে। তো বন্ধন বিয়োজন হয়ে যাওয়ার পর তো এরা সবাই অ্যাটমিক ফর্মে চলে যাবে, আর অ্যাটমিক ফর্মে চলে গেলেই এরা সক্রিয়তা দেখাবে। তাহলে তোমাদের প্রশ্ন যে হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ অ্যান্ড হোয়াই? Which one is more reactive and why? এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে উত্তর দেবে, কমেন্টে জানাবে উত্তরটা কি হবে এবং কেন হবে, মানে কোনটা রিঅ্যাক্টিভ এবং কেন রিঅ্যাক্টিভ সেটা তোমরা আমাকে বলবে। তো চলো নেক্সট পয়েন্ট। নেক্সট আমরা দেখব অক্সিডেশন স্টেট। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের অক্সিডেশন স্টেট কি কি হয় বা ভ্যালেন্স স্টেট। ইলেকট্রোনেগেটিভিটির বিচারে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা মানে কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সেই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তো সেই দিকে ফ্লুরিন কিন্তু সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হিসাবে আচরণ করে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ। কেন? তার আকার বাকি হ্যালোজেনগুলোর অপেক্ষা ছোট। এখানে সম্পূর্ণরূপে ইলেকট্রনটাকে তো নিয়ে নিচ্ছে না, বন্ধনের ইলেকট্রন ঘনত্বটাকে নিজের দিকে একটু সরিয়ে নিচ্ছে। তো সেই দিকে এরা সবাই ঋণাত্মক জারণ অবস্থা দেখানোর একটা প্রবণতা আছে প্রত্যেকেরই, কারণ নেগেটিভ জারণ অবস্থা হলেই তারা সবাই তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো এখানে -1 জারণ অবস্থা প্রত্যেকেরই কমন অক্সিডেশন স্টেট। কিন্তু
ফ্লুরিন বাদে অন্যান্য যে হ্যালোজেন রয়েছে তাদের +1, +3, +5 এবং +7ও পাওয়া যায়। ফ্লুরিনের কিন্তু আর পাওয়া যায় না, এর যোজ্যতা স্তর পাবো আমরা, সেটা হচ্ছে 1। আর এই বাকিগুলোর ক্ষেত্রে যে আমি জারণ স্তর লিখেছি, এই জারণ স্তরগুলো অ্যাকচুয়ালি যোজ্যতা হিসাবেই আমরা বলতে পারি, শুধু সাইনটা থাকবে না, প্লাস বা মাইনাস সাইনটা থাকবে না, কিন্তু এগুলো হবে। তবে এই যে উচ্চ জারণ স্তর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, +5, +7, এই যে উচ্চ জারণ স্তরগুলো, এই স্তরগুলো কিন্তু কোনো তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপস্থিতিতেই সম্ভব। তড়িৎ ঋণাত্মক পরমাণু বলতে অক্সিজেন হতে পারে, ফ্লুরিন হতে পারে, কারণ ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, যেটা আমি প্রথমেই বললাম। আর এর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হচ্ছে Chi_F = 4.0, এই ভ্যালুটা মনে রেখো। তো এই সমস্ত পরমাণুর উপস্থিতিতেই এই সমস্ত উচ্চ জারণ স্তর যেগুলো, সেগুলো পসিবল, কারণ এই সমস্ত এলিমেন্টগুলো স্টেবিলাইজেস দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট অফ এলিমেন্টস। ঠিক আছে, যেমন ধরো এখানে ক্লোরিনের আমি বলছি Cl2O7 একটা যৌগ পাওয়া যায়, Br3O8 এরকম একটা যৌগ পাওয়া যায়, IF7 এরকম যৌগ পাওয়া যায়, তারপরে ClF3 এই ধরনের যৌগ পাওয়া যায়। তো এদের যে উচ্চ জারণ স্তরগুলো রয়েছে, সেই জারণ স্তরগুলো তাদের সঙ্গে যখন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল উপস্থিত থাকবে বা যুক্ত থাকবে, তাদের উপস্থিতিতেই একমাত্র এই জারণ স্তরগুলো সুস্থিতি পায়। অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হলে কিন্তু এই জারণ স্তরগুলো পাওয়া যাবে না, তখন নিম্ন জারণ স্তরগুলো হবে, এটা মনে রেখো। আর আজকে লাস্ট পয়েন্ট, জারণ ক্ষমতা। বা অক্সিডাইজিং পাওয়ার। অক্সিডাইজিং পাওয়ার মানে কোনো মৌল জারণ ক্ষমতা দেখাচ্ছে বা অক্সিডাইজিং পাওয়ার দেখাচ্ছে, মানে আমরা কি বলতে পারি, সে নিজে বিজারিত হবে, অর্থাৎ সে নিজে ইলেকট্রন গ্রহণ করবে এবং অপরকে জারিত করবে, অর্থাৎ অপরের থেকে ইলেকট্রন অপসারণ ঘটাবে। এরকম ভাবেও তোমরা ভাবতে পারো যে অন্য কোনো মৌলের থেকে ইলেকট্রন নিয়ে নিলে কি হবে, সেই মৌলটা জারিত হবে এবং যে গ্রহণ করছে সে বিজারিত হবে। যেমন দেখো F থেকে, মানে F যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে F-, রাইট? তো হ্যালোজেনের আমরা জারণ ক্ষমতা পড়ছি, তাহলে হ্যালোজেনগুলো এইরকম, মানে নেগেটিভ হিসাবে আসতে হবে, মানে অ্যানায়ন নিজেরা প্রসম অবস্থায় যদি থাকে তাহলে তারা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে নিজেরা নেগেটিভলি চার্জড আয়নে পরিণত হবে। তবে গিয়েই আমরা বলতে পারবো হ্যালোজেনগুলোর জারণ ক্ষমতা, তাই নয় কি? মানে হ্যালোজেনগুলো যদি এরকম নিস্তড়িত অবস্থায় থাকে, সেইখান থেকে যদি তারা নেগেটিভ চার্জ ফর্মে যায়, তাহলেই বলতে পারবো যে তারা জারণ ঘটিয়েছে, অন্য কারোর জারণ ঘটিয়েছে, কারণ অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করে এরা নিস্তড়িত অবস্থা থেকে ঋণাত্মক অবস্থায় চলে গেছে। ঠিক আছে, তো সেই নেগেটিভ ফর্মে, নেগেটিভ অবস্থায় যাওয়ার ক্ষমতা কার কতটা বেশি, সেইটা এবার আমরা কথা বলবো। কিছুক্ষণ আগেই আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বললাম যে ক্লোরিন থেকে Cl- এইটা তৈরি হওয়ার প্রবণতা বেশি, বললাম তো।
ক্লোরিন থেকে ক্লোরিন তৈরি হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে যদি এই চারটে হ্যালোজেনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়, তাহলে তো জারণ ক্ষমতাটা ক্লোরিনেরই বেশি, তাই না? জারণ ক্ষমতা তো ক্লোরিনের বেশি, কিন্তু স্ট্রং অক্সিডেন্ট হিসাবে সুখ্যাতি রয়েছে ফ্লুরিনের। স্ট্রং অক্সিডেন্ট হিসাবে সুখ্যাতি রয়েছে ফ্লুরিনের, মানে স্ট্রং অক্সিডেন্ট হচ্ছে এফ, ফ্লুরিন। তাহলে এখানে আবার কেন এরকম হচ্ছে? সব কনফিউজিং লাগছে যে আমরা আগে এতক্ষণে কি পড়ে এলাম, আবার এখানে কি পড়ছি। দেখো, আমরা আগে পড়েছিলাম ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ওখানে শুধুমাত্র একটা বিশেষ পয়েন্টের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছিল। ইলেকট্রন আসক্তি, কে কত তীব্রতার সাথে ইলেকট্রন গ্রহণ করছে, আনুষঙ্গিক আর কোনো পয়েন্ট ছিল না। কিন্তু যখন আমরা জারণ ক্ষমতার কথা বলছি, জারণ ক্ষমতা মানেই যে শুধু ইলেকট্রন গ্রহণ করে নিল, এটা কিন্তু একেবারেই নয়। আমরা হ্যালোজেন মৌলগুলোকে যখন বিক্রিয়া করাবো, এরা তো আর প্রকৃতিতে এরকম অ্যাটমিক অবস্থায় তো ঘুরে বেড়াচ্ছে না। আয়োডিন সলিড হিসাবে আছে, ফ্লুরিন গ্যাস অবস্থায় আছে, ক্লোরিনও গ্যাস অবস্থায় আছে, ডাইঅ্যাটমিক মলিকিউল হিসাবে আছে। তাহলে সেখান থেকে তো প্রথমে অ্যাটম হতে হবে, তারপরে নেগেটিভ হতে হবে, এবং নেগেটিভ হওয়ার পর সেটাকে দ্রবণে থাকতে হবে। কারণ জারণটা তো, জারণ বা বিজারণ কোনো বিক্রিয়া কোনো মাধ্যম ছাড়া তো সম্ভব নয়, তো মাধ্যমে থাকতে হবে। তাহলে সেই মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটছে যে আমরা শুধু ইলেকট্রন আসক্তির যে ঘটনাটা পড়েছিলাম, সেই ঘটনাটা আর এখানে খাটছে না, অন্য কিছু বিষয় খাটছে। তাহলে সেটা কি এবার দেখি। আমি একটা বিষয় লিখছি, দেখো, x2 সলিড থেকে x2 লিকুইড থেকে x2 গ্যাস থেকে x গ্যাস, তারপরে x মাইনাস গ্যাস, x মাইনাস হাইড্রেটেড। ডেল্টা H F ডেল্টা H V D/2। এগুলো X হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, তো বিভিন্ন ভৌত অবস্থা বিশিষ্ট হ্যালোজেন আছে, মানে তিনটে ভৌত অবস্থা বিশিষ্ট হ্যালোজেন আমরা জানি, গ্যাস, লিকুইড এবং সলিড। তো আমি এখানে একটা এরকম এই কি বলে এটাকে, এরকম একটা ফ্লো চার্ট করেছি, যেখানে দেখাচ্ছি হ্যালোজেন সলিড থেকে ধরো লিকুইড হচ্ছে, বা সলিড থেকে সরাসরি আমরা এটা গ্যাসও বানাতে পারি, সলিড থেকে গ্যাস করতে পারি, সেটাকে আমরা বলবো ডেল্টা H সাবলিমেশন। আর লিকুইড যদি থাকে ভেপারাইজেশন গ্যাস, ভেপারাইজেশন করলে ডেল্টা Hv মানে ভেপারাইজেশন, ডেল্টা Hf মানে ফিউশন, সলিড থেকে লিকুইড হচ্ছে মানে ফিউজ করছে, ফিউশন। আচ্ছা, ডি হচ্ছে ডিসোসিয়েশন এনার্জি, মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, EA1 মানে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, আর ডেল্টা H হাইড মানে হিট অফ হাইড্রেশন। এই নোটেশনগুলোর সাথে তোমরা পরিচিত। তো একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করলে এই বিষয়গুলো কিন্তু ইনভলভ থাকে। যখন আমরা জারণ পড়ছি, জারণ বিক্রিয়া পড়ছি বা বিজারণ বিক্রিয়া পড়ছি, মানে কি আমরা একদম
যেভাবে থাকে, মৌলিক অবস্থায় যেভাবে থাকে সেই অবস্থাটা নিয়েই তো বিক্রিয়াটা করাবো। তো তাদের কোন কোন পর্যায়ের মাধ্যমে পরিবর্তনটা ঘটে এবং তাদের সেই পরিবর্তনের সাথে কি কি শক্তির এককগুলো ইনভলভড, সেটা আমাদের এখানে কনসিডার করতে হবে। না হলে তো আমি জারণ প্রক্রিয়ায় কি কি কারণে, যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম যে ক্লোরিন অপেক্ষা ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি বা ফ্লুরিনটাই স্ট্রং অক্সিডেন্ট হিসাবে কাজ করছে, সেটা তো ব্যাখ্যা করতে পারবো না। তো দেখা যাক, যদি আমরা ফ্লুরিন ভাবি, ফ্লুরিন তো সাধারণ অবস্থায় গ্যাস, তার ক্ষেত্রে কি কি শক্তি লাগছে দেখো। ডিসোসিয়েশন এনার্জি মানে এটা প্রদত্ত শক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি নির্গত শক্তি, হাইড্রেশন এনার্জিটাও নির্গত শক্তি, ঠিক। এবারে ফ্লুরিনের ক্ষেত্রে ডিসোসিয়েশন এনার্জিটা কম লাগছে আর হাইড্রেশন এনার্জিটা প্রচুর লাগছে, মানে প্রচুর নির্গত হচ্ছে। ইলেকট্রন অ্যাফিনিটিটাও নির্গত হচ্ছে কিন্তু কম নেগেটিভ ফ্লুরিনের ক্ষেত্রে, আর হিট অফ হাইড্রেশনটা ফ্লুরিনের ক্ষেত্রে প্রচুর বেশি। এবারে আসো ক্লোরিনে ডিসোসিয়েশন এনার্জি বেশি লাগছে, কারণ বন্ড যে বলেছিলাম ডিসোসিয়েশন এনার্জির যে অর্ডারটা ফ্লুরিনের ক্ষেত্রে বেশি লাগছে। ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের ক্ষেত্রে বেশি, ক্লোরিনের ক্ষেত্রে বেশি। আর হিট অফ হাইড্রেশন এই যে নেগেটিভ আয়ন মানে Cl মাইনাস যখন তৈরি হবে তখন হিট অফ হাইড্রেশনটা ফ্লুরিন অপেক্ষা কম। ব্রোমিন আর আয়োডিনের কথায় আমি আসছি না এখন। ফ্লুরিন আর ক্লোরিন এইটা নিয়ে কনফিউশন আছে, তো এইটা নিয়েই আমরা বলছি। ফ্লুরিন ডেল্টা এইচ কি কি লাগছে, D/2 প্লাস EA1 প্লাস ডেল্টা এইচ হাইট। আর ফর ক্লোরিন delta H equals to D/2 plus EA1 plus delta H height। দুটোর ক্ষেত্রে সেম রাশিগুলো লাগছে। ফ্লুরিনের ক্ষেত্রে D/2টা হচ্ছে লো, এর ক্ষেত্রে D/2টা হচ্ছে হাই, লো পজিটিভ, এটা হাই পজিটিভ। EA1 হচ্ছে লো নেগেটিভ, EA2 হচ্ছে হাই নেগেটিভ। ডেল্টা এইচ হাইড্রেশনটা হচ্ছে হাই নেগেটিভ আর এটা হচ্ছে লো নেগেটিভ বলবো না, বাট স্টিল দিস ইজ নেগেটিভ। এবারে এই তিনটে শক্তিকে যোগ করবার পরে ফ্লুরিনের ক্ষেত্রে টোটাল যে শক্তিটা আসছে মানে F মাইনাস হওয়ার পর যে শক্তিটা আসছে সেইটা হচ্ছে হাই নেগেটিভ, আর ক্লোরিনের ক্ষেত্রে সেই ভ্যালুটা আসছে নেগেটিভ আসছে কিন্তু হাই নেগেটিভ নয়, নেগেটিভ। অতএব আমরা কি বলতে পারি, ফ্লুরিন তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শক্তি যখন আমরা দেখছিলাম মানে ইলেকট্রন অ্যাফিনিটি যখন দেখছিলাম তখন দেখছিলাম যে F থেকে F মাইনাস হওয়াটা একটু কম সক্রিয় পদ্ধতি, কিন্তু Cl থেকে Cl মাইনাস হওয়াটা বেশি সক্রিয় পদ্ধতি। কিন্তু যখনই এই বিক্রিয়ার আকারে আমরা দেখছি তখনই দেখতে পেলাম যে এই শক্তির সমষ্টিগত যোগফলটা F2 থেকে F মাইনাস হওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি ঋণাত্মক মান দেখাচ্ছে, অর্থাৎ অনেক বেশি শক্তি অপসারণ ঘটাচ্ছে এই প্রসেসে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে শক্তির অপসারণ ঘটছে কিন্তু ততটা বেশি নয় যতটা কিনা ফ্লুরিনের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, ফ্লুরিন F2 থেকে F মাইনাস খুব তীব্রতার সাথে বা খুব শীঘ্রতার সাথে হবে, আর শীঘ্রতার সাথে হচ্ছে মানেই F2 থেকে F মাইনাস ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি, ফ্লুরিন নিজে F মাইনাস হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু ফ্লুরিন অপেক্ষা কম তীব্রতার সাথে Cl মাইনাস হচ্ছে। সেই কারণেই আমরা এই বিষয়টাকে নিয়ে বললাম ফ্লুরিন ইজ মোর অক্সিডেন্ট বা স্ট্রং অক্সিডেন্ট। ফ্লুরিন ইজ স্ট্রং, F মাইনাস না সরি F2
F2 হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট। F2 বলতে পারো বা F বলতে পারো, একই ব্যাপার। ফ্লুরিন হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট অ্যাজ কম্পেয়ার টু ক্লোরিন। এবারে এই বিষয়টাই যদি ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে দেখো, তাহলে ব্রোমিনের ক্ষেত্রে আরও একটা অ্যাডিশনাল শক্তি লাগছে লিকুইড থেকে গ্যাস হওয়ার জন্য, এটা পজিটিভ এনার্জি। আর আয়োডিনের ক্ষেত্রেও আরও একটা এনার্জি লাগছে ডেল্টা এইচ সাব, এটাও পজিটিভ এনার্জি। তাহলে তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে ব্রোমিন আর আয়োডিনকে আমি এখানে কেন আর ডিটেলস দেখালাম না, যদি আমরা তাদেরকে দেখি তাহলে দেখা যাবে তাদের ক্ষেত্রে এই ভ্যালুগুলো নেগেটিভ আসছে না, সেগুলো পজিটিভ দিকে চলে যাচ্ছে। তাহলে পজিটিভ হওয়া মানে কি, তারা জারণ ক্ষমতা তাদের কম। পজিটিভ হচ্ছে মানে কি, Br2 থেকে Br মাইনাস বা I2 থেকে I মাইনাস হতে চাইছে না, বা যদিও হয় সেটা খুব লেস স্পন্টেনিয়াস প্রসেস। তো সেই কারণে তাদের জারণ ক্ষমতাও কম, কিন্তু ফ্লুরিনের জারণ ক্ষমতা সর্বাধিক। এই কারণ দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, ঠিক আছে। তো এইটা হলো এদের জারণ ক্ষমতার যে বিষয়টা বললাম। তো আমরা এখানে যদি অর্ডারটা লিখি জারণ ক্ষমতার, তাহলে কীরকম হবে? অর্ডার হচ্ছে F2 greater than Cl2 greater than Br2 greater than I2। কোনো বিক্রিয়ায় ধরো এরকম Ki আছে, আর তাতে যদি আমি F2 সাপ্লাই করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে Kf হয়ে যাবে এবং I2 এখান থেকে লিবারেট করবে। অর্থাৎ এখানে I মাইনাস ছিল, F0 ছিল, ফ্লুরিনকে কি করে দিল, জারিত করে দিল, আর নিজে বিজারিত হয়ে গেল। আবার কোনো বিক্রিয়ায় যদি ধরো এরকম আছে, NaBr আছে, Cl2 আছে, তাহলে এখান থেকে দেখা যাবে NaCl হয়ে যাচ্ছে আর Br2 হয়ে যাচ্ছে। এই বিক্রিয়াগুলো দিয়ে প্রমাণ হলো যে হ্যাঁ, এরকম আয়োডিন আর ব্রোমিন অপেক্ষা ফ্লুরিন আর ক্লোরিনের জারণ ক্ষমতা বেশি। এবার ফ্লুরিনের জারণ ক্ষমতা কি করে ক্লোরিনের থেকে বেশি, এই বিক্রিয়া করে দেখা গেছে। এইখান থেকে এইরকম হয়ে যেতে, এইখান থেকে এরকম হয়েছে, তখনই প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, ক্লোরিনের থেকে ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি। তো এরকম কিছু প্রথমে তো আমি তত্ত্বগতভাবে দেখালাম, এক্সপেরিমেন্টালিও এইরকমভাবে দেখানো হয়েছে যে কোন হ্যালোজেনের জারণ ক্ষমতা কীরকম। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আরও কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা লাইক করতে ভুলো না, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শিগগিরই করো সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। গুড বাই।